চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী বলতে আমরা কি বুঝি? একটা রাজ্যের প্রধান যে কিনা গোটা রাজ্যটাকেই নিয়ন্ত্রণ করে। তাহলে সে চাইলে কি না করতে পারে, তার ক্ষমতা সম্পর্কে তো বলার আর কোনো বাহুল্যই রাখে না। সেই মুখ্যমন্ত্রীর মেয়েকে কিডন্যাপ করার ক্ষমতা রাখে, সে কতটা ক্ষমতাশালী হতে পারে চিন্তা করা যায়। সেটাও যদি হয় পাশাপাশি দুই রাজ্যের দুইটা মুখ্যমন্ত্রীর দুইটা মেয়ে, তাহলে কিডন্যাপ করার জন্য তার বুকে কতটা হিম্মত থাকার দরকার আছে। এমনই এক সাহসী ছেলের গল্প নিয়ে আজকের সিনেমা। বন্ধুরা, কথা বলছিলাম 2023-এ মুক্তি পাওয়া রাম পথিনেনির নতুন সিনেমা স্কন্দা সম্পর্কে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। তার আগে বন্ধুরা, যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। মুভি শুরু হয় হায়দ্রাবাদ কোর্টের সামনে, যেখানে আপু রিপোর্ট করছিল। পাবলিকের ভিড় দেখে বোঝা যায় ভেতরে কোনো সেন্সেশনাল কেস চলছে। আপুর কথায় আমরা বুঝতে পারি কেসটা চলছিল মোস্ট সাকসেসফুল ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রকাশ রামকৃষ্ণ রাওয়ের। তখন পাশে থেকে এই আন্টি বলে, কাকে সাকসেসফুল বলছো? ওই নরখাদকের জন্য আমাদের মেয়েদের জীবন চলে গিয়েছে। এরপর দেখানো হয় কোর্টের ভিতরে কাঠগড়ায় রামকৃষ্ণ কাকুকে দেখা যায়। জজ সাহেব তখন বলে, আজকে এই কেসের শেষ শুনানি হতে চলেছে। নিজের অপকর্ম ঢাকার জন্য তুমি অনেকগুলো মেয়েকে হত্যা করেছ, আর সেই ঘটনা লুকানোর জন্য 25 জনকে মেরে ফেলেছ। আদালতের সামনেও তুমি সকল দোষ স্বীকার করে নিয়েছ। এখন তুমি কিছু বলতে চাইলে বলতে পার। তখন রামকৃষ্ণ বলে তার কিছু বলার নেই, আর জজ সাহেব তাকে ফাঁসির সাজা শোনায়। এদিকে পারিয়াপুর শ্বাসকষ্ট বেড়ে যায়। তখনই এখানে ডাক্তার এসে পৌঁছায় আর বলে, ওর হার্টবিট এমনিতেই বাড়েনি, টিভিতে তার বাপের খবর শুনে হার্টবিট বেড়েছে। এরপর থেকে খবরদার কেউ টিভি অন করবে না। এরপর রামকৃষ্ণর কাছে পুলিশ কাকু এসে বলে, ফাঁসির আসামিদের সাথে স্বয়ং রাষ্ট্রপতি ছাড়া কেউ দেখা করতে পারে না, কিন্তু তোর উকিল তোর সাথে দেখা করার জন্য উপর থেকে অর্ডার নিয়ে এসেছে। আর কয়েকটা দিন, তারপর তোর মেয়েকেও তোর কাছে পাঠিয়ে দেব। এরপর উকিল কাকু এসে বলে, স্যার এমন কেন করলেন স্যার? অন্যায় না করেও আপনি অন্যায় স্বীকার করে নিলেন। আপনি কত নির্দোষ লোকের জীবন বাঁচিয়েছেন, কত লোককে সঠিক রাস্তা দেখিয়েছেন। এভাবে আত্মহত্যা করা অন্যায় স্যার। আপনি শুধু একবার সই করে দিন স্যার, আমি হাইকোর্টে আপিল করব। রামকৃষ্ণ কাকু বলে, আমার জীবনের দাম নেই, আমার মেয়ের জীবন বাঁচাতে হবে। উকিল আঙ্কেল তখন ডায়লগ দেয়, পরিস্থিতির শিকার হয়ে আপনি মিথ্যা অন্যায় স্বীকার করে নিয়েছেন স্যার, কিন্তু উপরওয়ালা এসব সহ্য করবে না স্যার। একদিন তিনি অবশ্যই কাউকে পাঠাবেন, তখন সে সুনামির আকার ধারণ করবে আর সব কিছু ঠিক করে দেবে। তখন আমি আসবো স্যার, আমি আবার আসবো। পরের সিন দেখানো হয় প্রতাপ সিং রাথোড় অর্থাৎ সিএম এর বাড়িতে। এখানে উৎসবের মতো সাজানো হয়েছে, কারণ রাথোড় সাহেবের মেয়ে প্রিয়ার বিয়ে, আর সেখানে বড় বড় সব ব্যক্তিত্ব আসবে না এটা কি করে হয়? গভর্নর থেকে শুরু করে সব ধরনের বড় বড় অফিসাররা অনুষ্ঠানে এসেছে। এই কাকা হচ্ছে সিএম প্রতাপ সিং রাথোড়, পাশে দাঁড়িয়ে তার ওয়াইফ নির্মলা দেবী। গভর্নর দিদি তখন বলে, যাই হোক দুলহা কোথায়? রাথোড় তখন বলে, ওই যে দুলহা, আমি পুরো স্টেট সামলাই আর ও আমার পার্টি সামলাই। দিদি তখন বলে, ও আচ্ছা, তাহলে আগে ও তোমার গার্ড দিত আর এখন তোমার মেয়েকে গার্ড দেবে। এটা হচ্ছে পাশের রাজ্যের সিএম এর ছেলে সুরি রেড্ডি। এসে বলে, নমস্কার আঙ্কেল। রাথোড় বলে, বেটা তোমার বাবা আসেনি? তখন সে বলে, আঙ্কেল বাবা একটু ব্যস্ত আছে তাই আমিই আসলাম। যাই হোক আঙ্কেল, প্রিয়া কোথায়, একটু হাই বলে আসি। কিছুক্ষণ পরে সিএম এর কাছে তার চামচা এসে বলে, ভাই গেছে গা। কি গেছে গা? এখন বলে সিএম এর ছেলে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে। এই লোকটি হলো রাথোড়ের কাকা, যে সব কুবুদ্ধি দিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তখন সে বলে, এতগুলো গরু ছাগলের দল, তোরা কি করছিলি? সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলি নাকি? এখন কি করব আমরা? রাথোড় বলে, আপনি তো আছেন। কাকা তখন বলে, আমি কি করব? তখন রাথোড় কাকার মাথা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে দেয় আর সবাইকে গিয়ে বলে যে, আমার কাকা মারা গিয়েছে, আজকে বিয়ের অনুষ্ঠান এখানেই শেষ, আপনারা সবাই আসতে পারেন। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা কি অত সহজে সে মেনে নিতে পারবে? সে তো আর আমাদের মতো সাধারণ লোক নয়, একটা রাষ্ট্রের চিফ মিনিস্টার। তখন সে বলে, ওর বাপরে কল লাগা রে। এবার সিন আসে পাশের রাষ্ট্র তেলেঙ্গানাতে। এই কাকা তেলেঙ্গানা সিএমের সব বেআইনি ধান্দাগুলো ঠিকঠাক করে দেয়, আর এখন এই কাকাই তাদের উপরে খবরদারি করছে। আমরা ঘোড়ার উপর উঠে রাস্তা পার হই, কিন্তু ঘোড়াকে মাথায় উঠিয়ে রাস্তা পার করি না। এবার সময় এসেছে ঘোড়াকে বলি দেওয়ার।
তখন তার এক ইশারাতে একদিক থেকে গুলি চলতে থাকে আর কাকার চ্যাপ্টার এখানেই শেষ। এর মধ্যে রাথোড়ের ফোন আসে। তখন শেখর বলে, দুঃখিত রে, আমি তোর মেয়ের বিয়েতে আসতে পারলাম না, সব কিছু ঠিকভাবে হয়েছে তো? তখন এদিক থেকে রাথোর বলে, কীভাবে সব ঠিকঠাক হবে? বন্ধুত্বের নাম করে তুই আমার পেছনে আছলা বাস ঢুকিয়ে দিয়েছিস। তুই তোর ছেলেকে দিয়ে আমার মেয়েকে নিয়ে গিয়েছিস। হাজার লোকের মধ্যে আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমার আপন কাকার ঘাড় মোটকে দিয়েছি। এতদিন বন্ধুত্ব দেখেছিস, এবার তুই শত্রুতা দেখবি। এবার তোর ঘরে ঢুকে তোর বাপ বেটার ঘাড় থেকে মাথা আলাদা করে দেবো আমি। এদিকে কাকাও তো আমাদের মতো সাধারণ লোক নয়। ওই কাকা যদি এই এলাকার সিএম হয় তাহলে এই কাকা এই এলাকার সিএম। তখন সে বলে, আজা বেটা আজা, আমার ঘর তো দূরের কথা, আমাদের রাজ্যের বেড়া কিভাবে পার হোস আমি দেখব। এর মধ্যে ছেলে বউ নিয়ে হাজির। তখন সে ছেলেকে বলে, শুধুমাত্র রাজনীতিতে নয়, সব ছোট বড় বিজনেসে আমরা দুজন পার্টনার। তুই এই ঘটনা আগে আমাকে বলিসনি কেন? তখন পাশের থেকে তার বৌমা বলে, আঙ্কেল, আসলে আমার বাবা কোনোভাবে মেনে নিত না। রাজনীতির কথা হলে আলাদা বিষয়, বাইরের রাজ্যের ছেলের সাথে সে কোনোভাবে আমার বিয়ে মেনে নিত না। কাকা তখন বলে, ও একদম আমার মতো। কথা যখন বাচ্চাদের নিয়ে, তখন বন্ধু দূরের কথা, কাউকে পরোয়া করি না। ডিআইজি কেস তখন বলে সে যেন কোনোভাবে বর্ডার ক্রস করতে না পারে। এদিকে জামাই বলে, ও আমাদের সাথে যেটা করেছে আমরা কোনোভাবে ছেড়ে দেব না। আপনি শুধু একবার হুকুম দেন বাবা, আমি গিয়ে ওর পুরো বংশ নির্বংশ করে আসছি। তখন সিএম বলে, ওর সাথে যদি আমার গলির কুত্তার মতো লড়াই করার হতো তাহলে আমি আমার নিজের চাচার ঘাড় মটকাতাম না। ও আমার লোকদের সবাইকে চেনে, বাইরে থেকে লোক আনতে হবে যে ওর বংশ নির্বংশ করে ছাড়বে। এরপর বাইরে থেকে এই কাকাকে ভাড়া করে আনা হয়। তখন সে বন্দুক দেখে বলে, এসব দিয়ে তো বাচ্চারা খেলে, আমার একটা বড় ঘোড়া লাগবে। কাকা তখন এই ঘোড়াটাকে বাছে, যেটা নাকি 1 কিলোমিটার দূর থেকে বুলেট প্রুফ জ্যাকেটকে ফালা ফালা করে দিতে পারে। ঘোড়া তো পেলাম, এবার বল সিএমকে কোথায় পাবো? পাশের থেকেই কাকা বলে, কালকে কোয়ালাকুরাম উৎসবে সিএম প্রধান অতিথি হয়ে আসবে। পরের দিন উৎসবের মধ্যে হাজার লোকের ভিড়ে এদের প্ল্যান ছিল উৎসব শুরু হলে তখন মহিষগুলোকে ইঞ্জেকশন মেরে দেবে, আর তখনই মহিষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে, সেই সাথে লোকজনও ছোটাছুটি করবে। তখন সেই ফাঁকে সিএমের খুলিতে গুলিটি ঢুকিয়ে দেবে। উৎসব শুরু হলো, সবাই ইঞ্জেকশন নিয়েও রেডি। কিন্তু যেই ইঞ্জেকশন মহিষের পিঠে দেবে তখনই পেছন থেকে মহিষ নিয়ে আক্রমণ করে ওস্তাদ রাম পথিনেনি। বসের স্টাইল দেখে তখনই সবার একেবারে ফিদা। কাকা তখন এই কাকাকে ফোন করে বলে, কি হয়েছে ওখানে? তখন সে বলে, আমাদের রাস্তায় কাটা হচ্ছে। তখন বলে, ওর মহিষকে ইঞ্জেকশন লাগারে। এবার কাকারা বসের মহিষকে ইঞ্জেকশন লাগাতে গিয়ে বসের হাতে জব্বর মার খেতে থাকে। মহিষ দিয়ে মেরে এদের অবস্থা টাইট করে দেয়। ওস্তাদ তখন পাঞ্চিং ডায়লগ দিয়ে এদের বাটনা বাটতে থাকে। স্লো মোশনে মারগুলো অস্থির লাগে। ওস্তাদের মার দেখে ভিড় জনতা খুব আনন্দ করতে থাকে। আর ওদিকে পুলিশ ভাবতে থাকে যে মহিষের খেলা দেখে সবাই মজা পাচ্ছে। ওস্তাদ এখানে সবাইকে মেরে কাট টু কাট করে দেয়। এর মধ্যে বিদেশি কাকা রাথোড়ের হেডশট দিতে যায়, তখনই ওস্তাদ তাদেরকে মেরে হাওয়াতে উড়িয়ে দেয়, আর একটা গুলি এসে এই কাকার বুকে লাগে। এদিকে পুলিশ দাদুর তখন সন্দেহ হয় বিষয়টা, তাই সিএম এখান থেকে উঠে চলে যায় তার সিকিউরিটির স্বার্থে। তখন ওস্তাদের মহিষ সিএমের উপর আক্রমণ করতে যায়, তখন ওস্তাদ সিএমকে বাঁচায়। তখন সিএম বলে, এটাই হলো আসল মাল। তখন ওস্তাদকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। পরের সিনে আমরা দেখতে পারি লীলা, সিএমের মেয়ে, বাড়িতে বসে মাটি, রোদ, হাওয়া, প্রকৃতিকে অনুভব করছে, অর্থাৎ ইয়োগা করছে। তখনই চলে আসে ডিস্টার্বিং। ম্যাডাম ম্যাডাম, আপনি এখানে ইয়োগা করছেন কেন? রোদ রয়েছে, আবার সিকিউরিটির সমস্যাও আছে, ভিতরে গিয়ে ইয়োগা করুন। তখনই লাচাক মাচাকের মাথা গরম হয়ে যায় আর সোজা বাপের কাছে, বাবা বাবা, রোদ থেকে বাঁচার জন্য কি তুমি আমাকে সিকিউরিটি দেবে? বিদেশ থেকে আসার আগে আমি আপনাকে এই একটাই শর্ত দিয়েছিলাম, আপনার এসব প্রোটোকল আমার চারপাশ থেকে দূরে রাখবেন। আমার সিএমের মেয়ের মতো বাঁচার কোনো ইচ্ছা নেই, আমার একটা সাধারণ মেয়ের মতো বাঁচার ইচ্ছা। সিএম তখন বলে, যেমন তুমি চাও। ডিজিপি তখন সিএমকে বলে, আগের দিন উৎসবের সময় আপনার উপর গুলি করা হয়েছিল এবং সেখানে একজন মানুষ মারা গিয়েছে, কিন্তু ভিড়ের মধ্যে সেটা বুঝতে পারা যায়নি। রাথোড় আর এই খুনের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা শুনে সিএম তখন চিন্তায় পড়ে যায়। আরও বলে, কিছুদিন আপনি একটু সাবধানে চলাফেরা করবেন স্যার। সিএম তখন বলে, ওই দিন ওই উৎসবে যে ছেলেটা মহিষকে থামিয়েছিল ওকে আমাদের দলে নিয়ে আয়।
এরপরের সিন দেখানো হয় মহেন্দ্র ইউনিভার্সিটিতে, যেখানে আমাদের দিদি এবং দাদা দুজনেই একই ক্লাসে পড়ে। তখন ক্লাসে স্যার ঢুকে অনেকগুলো স্টুডেন্ট দেখে খুবই খুশি হয়ে বলে, যেখানে আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রীরা ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং চুজ করে, সেখানে তোমরা পলিটিক্যাল সায়েন্স বেছে নিয়েছ দেখে আমার খুবই ভালো লাগছে। আর আমরা আজকে এই সাবজেক্টের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করব। আর আমি এখন জানতে চাইবো যে তোমরা কে কী হতে চাও। দিদি তখন বলে সমাজের ভালো করতে চাই, সে সেলফিশনেস ইডা ওডা সেটা কমিয়ে ফেলতে চায়, একজন আরেকজনের সাহায্য করবে, এরকম একটা সমাজ তৈরি করতে চায়। এরপর স্যার দাদার কাছে জিজ্ঞেস করে, দাদা বলে আমি সিএম হতে চাই, কারণ সিএম হচ্ছে এমন একটা পোস্ট যেখানে অনেক বেশি পাওয়ার আছে, রাস্তায় ট্রাফিক কখনো আটকাবে না, যখন তার বার্থডে আসবে সারা দেশে পোস্টার লাগানো হবে, কিন্তু সবই হবে সরকারি খরচায়। টিচার তখন বলে তাহলে কিভাবে সিএম হবে তুমি? ওস্তাদ বলে মাল খাওয়াবো, টাকা পয়সা খাওয়াবো, ধমক দেবো, গালি দেবো, রাস্তায় যে আসবে তাকে কেটে সরিয়ে দেবো। এসব করলে তুমি সিএম হতে পারবে? ওস্তাদ বলে এভাবেই তো আমাদের সিএম হয়েছে। কথাগুলো সবার ভালো লাগলেও আমাদের দিদির ভালো লাগেনি, কারণ বাপকে বললে কারই বা ভালো লাগে, কিছুটা তো জ্বলবেই। ক্লাসের শেষে দিদি দাদাকে বলে, এই বদমাইশ, সিএমের ব্যাপারে কি বলছিলি রে তুই? ওস্তাদ তখন বলে আমি সিএমের হবু জামাই, শ্বশুরের ব্যাপারে যাই বলি তাতে তোর জ্বলছে কেন? হ্যাঁ, রিঅ্যাকশনটা এরকম ছিল। সিএমের একটা দানাদার মেয়ে আছে, যার দিল আমার কথায় ধাক 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 করে, আমাকে দেখলেই ছিঁড়ে খেতে আসে, কিন্তু তোর এত জ্বলছে কেন? তুই আবার আমার উপর ফিদা হয়ে যাসনি তো? হ্যাঁ, তোর উপর? রিয়াকশনটা এরকম ছিল। নিজেকে খুব সুন্দরী মনে করিস না, জাস্ট অ্যাভারেজ। আমি অ্যাভারেজ? সিএমের মেয়েকে দেখবি তো জ্বলে রাখ হয়ে যাবি। এসব কথা শুনে তার ব্লাড প্রেশার হাই হয়ে যায়, সে কোনোভাবে মেনে নিতে পারে না যে সে অ্যাভারেজ। দাদা তখন বলে কিন্তু আমি বিয়ে করলে এরকম অ্যাভারেজ মেয়েকেই বিয়ে করব, যাতে সবার ইন্টেনশন আমার দিকেই থাকে। হিরোইন তখন রেগে মেগে এখান থেকে চলে যায়, আর তখন দাদা তার পেছন থেকে বলে, আরে এর তো লাচাক মাচাকও অ্যাভারেজ রে। অ্যাজ ইউজুয়াল বাসায় এসে দিদি রাগ দেখাতে থাকে, নিজেকে কন্ট্রোল করতে আবার এরকম করে, কিন্তু কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। এরা এসে বলে কি হয়েছে? দিদি সব খুলে বলে, কলেজে একটা ছেলে নিজেকে সিএমএস জামাই দাবি করছে, আর সে বলে আমি নাকি অ্যাভারেজ। তখন এ বলে পাবে চাই, তাহলে তোর ইরিটেশন কম হয়ে যাবে। কিন্তু পাবে গিয়ে দিদি দাদার আওয়াজ শুনতে পায়, তখন পেছনে তাকিয়ে দেখে ভাস্কর। তারপর দিদি গালি দিতে থাকে, তখন বান্ধবীরা বলে তোর আবার কি হলো? তখন পেছনে ইশারা করে দেখে বদমাইশটা এখানেও চলে এসেছে। তখন বান্ধবীরা বলে একে তুই কি বলছিস? এত হ্যান্ডসাম একটা ছেলে। হ্যান্ডসাম না ছাই, আমি তো ওকে। ভাস্কর তখন সামনে আসে আর বলে কি ম্যাডাম, ইরিটেশন কমছে না? আমার সাথে ফ্লোরে চলো, ড্যান্স করলে ইরিটেশন কমে যাবে। তখন তারা ড্যান্স ম্যান্স করে আর ঝাঁকানাকা দেহ দুলিয়ে একটা গান হয়ে যায়। দিদিও নাচে, দাদাও নাচে। পার্টি শেষে সবাই যে যার মতো ফিরে যাচ্ছিল, তখন ভাস্কর জিজ্ঞেস করে কি ম্যাডাম, মুড ভালো হয়েছে তো? এদিকে সেই বিদেশি কিলার ছুরিকে মারার জন্য এখানে এসেছে, তাকে টার্গেট করছে। ভাস্কর তখন কথা বলতে বলতে শাহরুখ খানের পোজ নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তখন সে ভাস্করকে দেখে চিনে ফেলে আর বলে আরে এ শালা আবার আমাদের সামনে এসেছে। এরপর ভাস্কর সরে যায়, তারপর টার্গেট করতে যায়, কিন্তু দেখে যে ভাস্কররা সবাই চলে গিয়েছে। মারতে না পেরে চিল্লাপাল্লা করে। এখানে সে আগে থেকে জানতো না যে ক্যামেরা লাগানো রয়েছে, যেটাতে তাকে দেখা যাচ্ছে। এরপর কাকা প্ল্যান করে সিএমের ঘরে ঢুকে তার খুলি উড়িয়ে দেবে। এদিকে পারি দিদির শরীর আর কোনো রেসপন্স করছে না। তখন এখানে এন্টিনাই প্রদীপ মালহোত্রা, তার কাছে একটা ওষুধ রয়েছে, আর সেটা হচ্ছে জেলখানাতে দিদির বাবার কাছে কল করে, আর বাবার কণ্ঠ শুনতেই তার শরীর রেসপন্স শুরু করে। প্রদীপ কাকু তখন বলে মেডিসিন যেখানে ফেল মেরে যায় সেখানে ইমোশন কাজ করতে শুরু করে। বাই দ্য ওয়ে, ভুল করেও যদি এই মেয়েটা মারা যায় তাহলে পুরো দেশের অর্ধেকের বেশি মানুষ মারা যাবে। পরের দিন ডিজিপি এসে সিএমকে বলে গত রাতে ছুরির উপরে আক্রমণ করার কথা। তখন সে রাথোরকে কল করে আর বলে তুই তো একটা কাপুরুষ যে ভাড়াটে গুন্ডা দিয়ে আমার ছেলেকে মারার চেষ্টা করেছিস। তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে কালকে তোর মেয়ের সাথে আমার ছেলের এনগেজমেন্ট হচ্ছে, ওটা আটকে দেখা। কাকু তখন চুপ করে থাকে, কারণ এখানে তার কিছু বলার ছিল না। পরের সিনে দেখানো হয় কিলার প্ল্যান করে এসেছিল, কিন্তু কিভাবে ঘরে ঢুকবে তার আর তখন কাকুর সৈনিক এসে হাজির হয় আর একের পর এক সবগুলোকে মেরে বিদেশি কিলারকে তুলে নিয়ে যায়। এরপর কলেজের সিন দেখানো হয়, যেখানে ভাস্কর তার বন্ধুর সাথে লম্বা লম্বা ঝাড়ছিল।
কালকে রাতে তো সিএমের মেয়ে আমাকে পেয়ে ছাড়ছিলই না, হুম্মা হুম্মা করে যাচ্ছিল। আমার মতো হট মেয়ে রেখে তুমি কিভাবে অ্যাভারেজের সাথে ড্যান্স করছিলে, এসব কথা শুনছিল। অ্যাভারেজ বলতে তখন এখানে লীলা হাজির হয় আর হিরো তখন তাকে বলে, আরে তোর কথাই তো বলছিলাম অ্যাভারেজ মেয়ে, তুই এখানে বলতে না বলতে চলে এসেছিস। তোকে একটা গোপন কথা বলি, পাবে আমাদের দুজনকে একসাথে ড্যান্স করতে দেখে সবার নজর আমার দিকেই ছিল, কারণ তুই তো একটা অ্যাভারেজ। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আমি যদি বিয়ে করি তাহলে তোকেই বিয়ে করব। লীলা তখন বলে, তোর যদি এতই শখ থাকে আর এতই সাহস থাকে তাহলে কালকে আমার বাড়িতে আয়, একটা প্রোগ্রাম আছে সেখানে আয়, আর এসে আমার বাবার সাথে কথা বল। তখন বান্ধবী বলে, কী রে, সত্যি সত্যি তুই তোর বাড়িতে ওকে ডাকলি? দিদি তখন বলে, আসতে দে ওকে, কালকে আমার ক্ষমতা সম্পর্কে দেখলে আর পাওয়ার সম্পর্কে জানতে পারলে ওর কাপড় নষ্ট করে ফেলবে। পরের দিন এনগেজমেন্ট শুরু হয়ে যায় আর সিএম বলে, এই সঞ্জয়, এখানে যা কিছু হচ্ছে তার ভিডিও রেকর্ড পাঠিয়ে দে, ওরা ওখানে বসে দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। সঞ্জয় বলে, আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি দাদা। এর মধ্যে পুলিশেরা সেই কিলারকে এখানে নিয়ে আসে। সিএমকে দেখে সে হামলা করতে যায় আর সঞ্জয় তার শরীরে ফুটো ফুটো করে দেয় আর সেখানেই খালাস করে দেয়। তখন এখানে ইন্টেলিজেন্ট অফিসার রঘুরাম এসে হাজির হয় আর সে বলে, আপনাকে এখান থেকে মুভ করতে হবে স্যার, ইনফরমেশন কনফার্ম, আপনার উপরে হামলা হতে চলেছে। সে তখন একটু ভাবনায় আর বলে, এসেছিল আর মারাও পড়েছে। ইন্টেলিজেন্ট অফিসার রঘুরাম তখন বলে, আপনার যে লোকটাকে মেরেছিলেন এ তার ছোট ভাই, আপনার সাথে বদলা নেওয়ার জন্য এসেছিল। সিএম রাথোর যাকে পাঠিয়েছে তার নাম শ্বেতা, চিতার মতো ধূর্ত আর মেন্টাল আছে। নিজের গ্যাং নিয়ে সে আপনাকে মারার জন্য আসছিল, তখন তাকে পথে আক্রমণ করে। তখনও পর্যন্ত সে বুঝতে পারেনি যে কী হচ্ছে এখানে। তখন সে বলে, কিয়া হুয়া হে। ভাস্কর তখন ট্র্যাক্টর থেকে নামে আর বলে, শের শিকার পে নিকলা হে। তারপর একের পর এক লোকদেরকে মারতে থাকে আর জাহান্নাম দেখাতে থাকে। চেতাব তখন গাড়ির নিচে চাপা পড়ে। তার চামচারা তাকে উদ্ধার করতে গেলে বলে, ওরে আমার চিন্তা করিস না, আগে ওর কল্লাটা কেটে আমার সামনে নিয়ে আয়। ভাস্কর এদিকে সবাইকে মেরে কাট টু কাট করে দেয় আর এক টন মেরে দরজা খুলে ফেলে দেয়। সে তাকে বলে, আয় বাইরে আয় সাহস থাকলে। তারপর সিংহের মতো গর্জন করতে থাকে আর একের পর এক মাথা নামিয়ে দিতে থাকে। তারপর গাড়িতে করে আরও এক গাড়ি লোক আসে আর তাদেরকেও মেরে হাওয়াতে ভাসিয়ে দিতে থাকে আর বাকিগুলো তার গর্জন শুনে এখান থেকে পালিয়ে যায়। ভাস্কর তখন কয়েকজনকে তাড়া করতে থাকে। সেই সুযোগে চেতাব পেছন থেকে গাড়ি নিয়ে তার উপর আক্রমণ করতে আসে। তখন ভাস্কর বাঘের মতো পিছন দিকে লাফ দেয় আর এক কোপে চেতাব এর মাথা আলাদা করে দেয়। এই কথা সিএম রাথোর জানতে পারে আর ভাস্করকে ডেকে জিজ্ঞেস করে কেন তার লোকেদের মেরেছে। ভাস্কর তখন বলে, আমার জানে মনের দিকে নজর দিয়েছে আর ওর দিকে যে নজর দেবে তাকেই আমি টুকরো টুকরো করে ফেলবো। তখন সে বলে, তোর জানের দিকে আমি যদি তাকাই তাহলে তুই আমাকেও শেষ করে দিবি। ভাস্কর তখন বলে, তুইও চেষ্টা করে দেখ, তোকেও দু টুকরো করে দেব। এসব কথা বাদ দে, তুই কী জন্য ডেকেছিস সেটা বল। তখন সিএম রাথোর আপনাকে মারার সুপারি দেয়। শুনে সঞ্জয় বলে, আসতে দে ওকে, ওকে মেরে ফাংশন শুরু করেছি আর একে মেরে ফাংশন শেষ করব। এরপর ইন্টেলিজেন্ট অফিসার বলে, স্যার হাওয়ার দিক বদলাচ্ছে, তার মানে এখানে চলে এসেছে। বলতে বলতেই এদিকে দুইটা ট্যাঙ্ক উড়ে যায় আর সেই বাতাসে একজন এসে গ্লাসের উপরে পড়ে আর এদিকে সব কিছু তোলপাড় হতে শুরু করে। বিষয়টা বুঝলাম না ভাই, এখানে ট্যাঙ্কগুলো ঠিক আছে কিন্তু সিএমের গায়ে বাতাস আসলো কোথা থেকে? তারপর সব কিছু ব্লাস্ট হতে থাকে আর একের পর এক সব কিছু উড়তে থাকে। সেটা দেখে এখানে এরা সবাই ঘাবড়ে যায়। ওস্তাদ তখন একের পর এক বোম ফেলতে থাকে আর একের পর এক গাড়ি ওড়াতে থাকে। সিএম রাথোর সব কিছু লাইভ দেখছিল আর বলে, আমাকে এনগেজমেন্ট ইনভিটেশন পাঠিয়েছিস আর আমি তোদের মৃত্যুর ইনভিটেশন পাঠিয়েছি। এরপর একে একে সিএমের সিকিউরিটি তার দিকে এগিয়ে আসতে থাকে আর সে একের পর এক তাদের হাত পা ভাঙতে থাকে। এসব দেখে লীলা কিছু বুঝতে পারছিল না, কারণ সে মনে মনে ভাবছিল আমি ওকে কিভাবে ইনভিটেশন জানিয়েছি আর ও কী করছে। এরপর সঞ্জয় নিজের বীরত্ব দেখাতে এখানে চলে আসে। ভাস্কর তখন এক ঘুষি মেরে তাকে উড়িয়ে দেয়। তারপর গাড়ি থেকে এই জিনিসটা খুলে নিয়ে এসে তার উপর আক্রমণ করতে যায়। এরপর উস্তাদ তার এখান থেকে এই অস্ত্রটি বের করে, কিন্তু আমি এটা বুঝলাম না ভাই, এতক্ষণ অস্ত্রটা থাকলে সে মারামারি করলো কিভাবে? যাই হোক ভাই, সিনেমার ডিরেক্টরই ভালো জানেন।
এরপর স্লো মোশনে ভাস্কর সবগুলোকে মারতে থাকে আর এসব দেখে সিএম রাথোর মজা নিতে থাকে। ভাস্কর যখনই সঞ্জয়ের বুকে কোপ দেবে তখনই সেখানে দুজন সিকিউরিটি বন্দুক তাক করে, অর্থাৎ ভাস্কর সিকিউরিটির হাত বন্দুক সহ নামিয়ে দেয়। তখন লীলা বলে, এটা কি করছো তুমি? সিএম তখন বলে, থাম ভাই থাম, তুই ওকে মারিস না, দরকারে হয় তুই রাথোরের মেয়েকে এখান থেকে নিয়ে যা। অবাক করার বিষয় হচ্ছে ভাস্কর তখন শুধু রাথোরের মেয়েকে নয়, লীলার হাতও ধরে নেয় আর দুজনকে এখান থেকে নিয়ে যায়। সিএম তখন বলে, এটা তো আমার মেয়ে। ভাস্কর তখন বলে, আমি শুধু ওর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি তোদের দুজনের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোরা মেয়েদের ব্যবহার করে তোদের যেসব অপকীর্তি করেছিস সেগুলো ঠিক করার জন্য এখন সময় চলে এসেছে। যতদিন এসব ঠিক করছিস ততদিন পর্যন্ত আমি তোদের কারোর মেয়েকেই ছাড়ব না, আর এর মধ্যে যে আসবে তার লাশ আমি ফেলে দেব। সিএম তখন বলে, কে রে তুই? তখনই এখানে হেলিকপ্টার এসে হাজির হয়। তখন বলে, প্রকাশ রামকৃষ্ণ রাও, তোদের দুজনের আমার গ্রামে আসতে হবে। মেহমান হয়ে আসলে খাবার পাবি, আর যদি শত্রু হয়ে আসিস তাহলে দুজনেরই মাথা আলাদা করে দেব। তাই বলে মেয়েদেরকে নিয়ে এখান থেকে তার গ্রামে চলে। এখানেই সিনেমার ইন্টারভেল হয়ে যায়। আর বাকি অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, তাহলে পরের পার্টটি খুব জলদি দেখতে পাবে। ধন্যবাদ।